হ্যালো দর্শক বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে স্ক্যানে আসলাম। তো আমি তো বাংলাদেশ থেকে বলছি, কে কোথা থেকে বলতেছে আছেন তা কমেন্ট বক্সে জানাবেন যে কে কোথা থেকে ভিডিওটা দেখছেন। আমাদের বাংলাদেশে এখন যে পরিস্থিতি, যেভাবে গরম পড়ছে কিছুদিন ধরে, তার সাথে যে লোডশেডিং এর বিষয়টা, এটা আর বলার মতো ভাষা রাখে না। কি জন্য? এমনও দিন আছে 24 ঘন্টার ভিতরে 4 ঘন্টা কারেন্ট পাই, আর 20 ঘন্টায় কারেন্ট নেই। এত লোডশেডিং, এবার যে লোডশেডিং গুলা হচ্ছে তা অকল্পনীয়। কেন এমন হচ্ছে বা এটার সমাধান কি, তা এখনো কেউ বের করতে পারেনি, না চেষ্টাই করতেছে না, বুঝতেছে না। যাই হোক, গরমে অতিষ্ঠ এই যে ভিডিও করতেছি, দেখতে আছেন ফ্যান বন্ধ, তার মানে কারেন্ট নাই। তো এই যে গরম, এই গরমে যাদের সবচেয়ে বেশি কষ্টে দিন কাজ করছে তারা হলো কোমলমতি যেসব শিশু আছে, তারা খুব কষ্টে আছে, এবং বয়স্ক লোকেরা তারাও খুব কষ্টে আছে। তো এর থেকে উত্তোলনের উপায় যে কি, আল্লাহ পাক কি ভালো জানেন। আমরা তো তাও দেখা যায় গরম পড়লে একটু বাইরে বের হতে পারতেছি, কিন্তু বাচ্চাদের সেভাবে বাচ্চা বের করা সম্ভব হচ্ছে না। কারণ যেমন রোদের যে তাপমাত্রা, আজকে 45 ডিগ্রি তাপমাত্রা বাংলাদেশে। তাহলে 45 ডিগ্রি তাপমাত্রাতে কিভাবে ঘর থেকে বের হয়? আর যারা মাঠে ঘাটে কাজ করতেছে তাদের অবস্থাটা বুঝে। তবে এদিক থেকে শহর অঞ্চলে মানুষটা একটু বেশি ভোগান্তি, কারণ গাছগাছালি কম, উঁচু উঁচু বিল্ডিং, আর গ্রামে দেখা যায় একটু খোলামেলা আছে, বাতাস পাওয়া যায়, সেদিক দিয়ে তারা একটু কমফোর্টেবল করে আর কি। তো এটা সামনে যে বাংলা ভাদ্র মাস, হয়তো বা আর 1 সপ্তাহ পরে ভাদ্র মাসে পড়ে, ভাদ্র মাসে তো গরমটা আরো প্রচুর পড়ে যায়, কারণ ভাদ্র মাসে তাল পাকে গরমের কাছে। তো এখন ভাদ্র মাসটা যে কিভাবে যাবে সেটা এখন নিশ্চিত করে বলা যাচ্ছে না। তো আজকের এই ভিডিওটা এটাই নিয়ে বানানো হলো যে আমরা যে কি লোডশেডিং এর সমস্যার ভিতরে আছি সেটা আপনাদের মাঝে শেয়ার করলাম। ভিডিওটি কার কার ভালো লাগছে জানি না, যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে রাখেন, বন্ধুদের মাঝে শেয়ার করেন, কমেন্ট করতে ভুলবেন না। তো আমাদের ইউটিউব চ্যানেলও আছে, সেটিও সাবস্ক্রাইব করতে পারেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছি। আমিও ভালো আছি, গরম ঠান্ডা মিলিয়ে আছি। তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো, গতকালকের আগের দিন গ্রামে যাওয়ার কথা ছিল, কিন্তু যেতে পারিনি। টাকা পয়সার কিছু সংকট সব নিয়ে যাওয়ার চেষ্টা, মানে যাওয়াটা খুব দরকার ছিল। মেন কারণটা হলো, না বললে হয়তো বা বুঝতে পারবেন না, আমার মামাতো বোনের আর কি বিয়ে ঠিক হয়েছে। তো বিয়ের দিন, বিয়ে আর কি
করাবে, তা যেহেতু মামা তো বোন যাইতেই হয়। তো খুব চেষ্টা করলাম যাওয়ার জন্য, কিন্তু যেতে পারলাম না, কারণ হাতে টাকা পয়সা একটু সংকটে আছি। এর আগেও কয়েকবার গ্রামে যাওয়া হয়েছে, তো বারবার চেষ্টা করার পরেও যাইতে পারলাম না, মনটা খুব খারাপ। যাওয়াটা খুব জরুরি ছিল। এখন তো আমি যাইতে পারি নাই, বাবা মাকে পাঠাইছি, কইছি যে তোমরা যাও, যায় আমাদের গার্জিয়ান এখন তো তোমরাই মুরব্বী হিসাবে, মানে তোমরা যাও, যায় আমাদের যে বিষয়, মানে আমরা যে যাইতে পারলাম না, কি লিগে যাইতে পারলাম না, এটা তোমরা তাদেরকে বিস্তারিত খুলে বললো, কারণ সবাই তো কর্মজীবী, সবাই যা যার কাছে ব্যস্ত। এমন সময় তারা গেছে, হয়তো বা আজকালকের ভিতরে চলে আসবে। বিয়ের ডেট 14 তারিখ হারানো হয়েছে। এখন ফোন দেওয়া হয়েছিল, ফোন দিয়ে কথাবার্তা বলা হয়েছে। আল্লাহর রহমতে সবকিছু সুন্দরভাবে সম্পূর্ণ হয়েছে, কোনো ঝামেলা আপাতত হয় নাই। তারা নিয়ে গেছে, শ্বশুর বাড়িতে আছে, হয়তো বা 3 দিনের দিন। আপনাদের এখানে বাংলাদেশের নিয়ম, এক এক গ্রামে এক এক অঞ্চলে এক এক নিয়ম থাকে। গ্রাম আমাদের এখানে 3 দিনের দিন হয়তো বা আবার নিয়ে আসে দাওয়াত দিয়ে, মানে নিয়ম আর কি। আগে মানুষরা যেসব নিয়মগুলা পালন করতো সেগুলাই আর কি ইয়ে করে এখনো আর কি চলতে আছে। তো এই জন্যই মনটা একটু খারাপ, তাই আসলাম ফেসক্যাম ভিডিও নিয়ে আপনাদের সাথে একটু শেয়ার করতে। তো কেমন লাগলো আজকের ভিডিওটি তা অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। যদিও আমার পেজটি নতুন, তবুও আপনারা যথেষ্ট পরিমাণ সাপোর্ট করতেছেন, ভবিষ্যতে করবেন। যদি ভালো লেগে থাকে পেজটি ফলো দিয়ে রাখেন, লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন না, বন্ধুদের মাঝে শেয়ার করতে ভুলবেন না। আর বর্তমানে যে গরম, প্রচন্ড গরম, এই গরমে বাঁচতে হলে প্রচুর পরিমাণে নিজেরও পানি খেতে হবে, নিজেকে তো পানি খেতে হবেই। ছোট ছোট যেসব কোমলমতি শিশুরা আছে তাদেরকেও পর্যাপ্ত পরিমাণে পানি খাওয়াতে হবে, যাতে তারা ডিহাইড্রেশনে না ভোগে। তো আজকের টপিক এটাই ছিল। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকলে কেমন আছেন? আশা করি ভালো আছেন। কিন্তু আমি একটু বিপদে আছি, একটু না, ভালো বড় একটা বিপদে আছি। প্রায় ফেসবুকে দেখতে পাই যে লিঙ্কডইন অ্যাকাউন্ট ভাড়া দেওয়ার বিষয়টা। তো আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে প্রায় 200 একটু কম আর কি কানেকশন ছিল। তো ভাবলাম ভাড়া যদি দেওয়া যায় তো দেই। তো কথাবার্তা এরকম বললাম, কয়েকজন SMS দিলাম, রিপ্লাই দিল, মানে কেউ ডেলি 200 দিবে, কেউ 150 দিবে, কেউ 250 দিবে, এমন আর কি। কাকে দিব না দিব এরকম আর কি, খুব কনফিউশন পড়ে গেলাম। তারপরে ভাবলাম যে দিব। মূলত লিঙ্কডইনের বিষয়টা আমার একটু নলেজে কমই, মানে এটা কম ইউজ করি। এটা যে এত মানে প্যারাদায়ক জিনিস এটা আমার বোঝা ছিল না। তখন আমি তাকে একজনের সাথে কথা হলো, সে আমাকে দিবে কত 200 নাকি 250 কথা বললো দিবে, মানে তার অ্যামাউন্টটা একটু বেশি,
আমি বললাম, আমি তো ফোন দিলাম, আপনি ধরলেন না। সে আমাকে বললো আমি নামাজে ছিলাম যার কারণে। এই কথাটা আমার খুব ভালো লাগলো। নামাজে ছিল যেহেতু বিশ্বস্ত লোক। বিশ্বস্ত বলতে স্ক্যামার হবে না, হয়ও নাই, হয়তো বা হইতো না। আরেকজনের সাথে কথা বললাম, সে আমাকে বলল ভাই আমি আপনাকে একটু পরে কল দিচ্ছি, একটু বাইরে আছি। সেও আবার ঠিক মানে যেভাবে বলছে সেভাবে আর কি করছে, ওইভাবেই ফোন দিচ্ছে। তো ফোন দেওয়ার পরে তাকেও আমার বিশ্বস্ত মনে হলো। কি জন্য বিশ্বস্ত মনে হলো, কথা কাজে আর কি মিল পাওয়া গেল। তখন সে বললো যদি এখানে আবার একটু কথা আছে, যে লোকটা টাকা অ্যামাউন্ট একটু বাড়াইয়া দিবে, নামাজ পড়ে আসলো, সে এখানে তার আবার একটু কথা ছিল, সেটা হলো তাকে দিতে হবে, মানে লিঙ্কডিনের কিওয়ার্ড দিতে হবে, এমনকি সে সব কিছু চেঞ্জ করে ফেলবে, মানে আমার নাম টাম ফটো মটো যা আছে ডিটেলস সবই চেঞ্জ করবে। আর যে কম টাকা দিবে সে কিছু চেঞ্জ করবে, সে জাস্ট অ্যাকাউন্টটা নিবে, কাজ করবে। আমি চিন্তা করলাম যাক আমার অ্যাকাউন্ট আমার কাছেই থাকবে, মানে সেই কথা বলছি যে আপনার অ্যাকাউন্ট আপনিও চালাতে পারবেন, সেও চালাতে পারবে। কিন্তু আমি এটা বুঝি নাই যে একসাথে দুইটা অ্যাকাউন্ট দুই প্লেস থেকে চালানো পসিবল। আমি আর কি ফেসবুকের মতোই আর কি একটু ইজি মনে করছি। তখন তাকে আমি দিলাম, তাকে আমি আইডি পাসওয়ার্ড দিলাম। দেওয়ার পরে লগ ইন করলো। লগ ইন করার 2 মিনিট পরেই লিঙ্কডিন রেস্ট্রিক্টেড করে দিল আমার অ্যাকাউন্ট। ওইখান থেকেও লগ আউট হয়ে গেল, আমার এখান থেকে লগ আউট হয়ে গেছে। আজকে 14 দিন হয়ে গেছে আমি এই যে মেল করতেছি, এই যে আমি এনআইডি দিতেছি, কোনো কাজ হচ্ছে না, কোনো কাজ হচ্ছে না। আমার কোনোভাবে অ্যাকাউন্টটা ফিরিয়ে দিচ্ছে না। টুইটারে, ইনস্টাগ্রামে সব জায়গায় মানে মেল করা বলে সব জায়গাতে তারা ই করে দিচ্ছে। তো এসব করার কারণে এখনো গতকালকেও লিঙ্কডিনে এখন মেল করছি, ফিরিয়ে দেয় নাই। এখন আবার হয়তো 1 সপ্তাহ পরে আবার ট্রাই করতে হবে যে কী হয়। তো যারা লিঙ্কডিন ইউজ করেন তাদের জন্য এই ভিডিওটা বানাইছি। তো আপনারা এসব থেকে সাবধান থাকবেন, অন্যদেরকে সাবধান থাকার পরামর্শ দিবেন যে একটি এডুকেশনাল ভিডিও, অন্য পারপাসে নেবেন না। আর ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। পেজটি ভালো লাগলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার এন্ড কমেন্ট করতে ভুলবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। হ্যালো বন্ধুরা, আমি আজকে আপনাদের মাঝে একটা অন্য বিষয়ের টপিক নিয়ে আলাপ আলোচনা করব। টপিকটা এটা আমার ভুল না আমার লোভ না আমি বুঝতে পারি নাই, সেটাই জানি না। একজন স্ক্যামারের আলোচনা করব। তো কিছুদিন আগে হঠাৎ করে আমার মোবাইলে SMS আসতো যে মানে আমি ফেসবুক পেজে ফেসবুক ঘাটাঘাটি করতেছি, তখন বলতেছে ফেসবুকে একটা আর্নিংয়ের ইউটিউবে আর্নিংয়ের একটা বিষয় আলাপ আলোচনা এরকম কথা বলছিল। তো আমি সে আমাকে জিজ্ঞাসা করছে চ্যানেল মনিটাইজ কিনা। হ্যাঁ মনিটাইজ, যা যা তাদের তথ্য দরকার এগুলো জানছে। তো সে আমাকে বলল যে এমন একটা লোভ দেখালো
যে তাকে শুধু ম্যানেজার অ্যাক্সেস দিতে হবে, অ্যাক্সেস অ্যাকাউন্ট আমারই থাকবে, মানে যা আর্নিং হবে আমার ব্যাংকে যাবে, পরে তারা আর কি নেবে 3-4 হাজার যা মানে ডলার যাই হয় না কেন। তো আমি কিন্তু এই ভিডিওটা শুধুমাত্র এডুকেশনাল পারপাসে বানাচ্ছি, আপনারা অন্য প্রসঙ্গে নিয়ে যাবেন না। আর এটা ভিডিওটা বানানোর কারণ হলো যে আমি যে শিকার হয়েছি এটা যাতে আপনারা না হন, এই সতর্কতা বলবো। তো তাকে আমি ম্যানেজার দিলাম, দেওয়ার পরে সে একদিন পরে কাজ শুরু করলো, কিছু ভিউজ দিল। তো আমি তাকে বললাম যে আপনার এটা আমার অরিজিনাল কন্টেন্ট, কিন্তু আপনি অন্য কিছু ছাড়বেন না, অন্যের ভিডিও ছাড়বেন না। কিন্তু তাও সে ছাড়লো, বললো ওগুলা তাদের ক্রেডিট দেওয়া আছে আর চলে যাবে। আস্তে আস্তে দেখলাম হ্যাঁ চলেও গেল, যে ইস্যুগুলো আসছিল সে চলেও গেল। আবার হুট করে ইউটিউব করলো কি, একসাথে 4টা ভিডিও রিমুভ করে দিল, 4টা ভিডিও রিমুভ করে একটা স্ট্রাইক মেরে দিল, আমার কপিরাইট স্ট্রাইক মেরে দিল। তখন আমি তাকে বললাম, তার সাথে যোগাযোগ করলাম, বললো যে তুলে দিচ্ছি, একটু অপেক্ষা কর। তো অপেক্ষা করার কথা বলার পরে 2 দিন পার হয়ে গেল, ওঠে না, ঠিক মতো রেসপন্স করে না। তারপরে বলতেছে ভাই আমাদের কিছু ডকুমেন্ট তাদের কিছু দিতে হচ্ছে, আমার সাথে তো ওইভাবে যোগাযোগ করতে পারিনি, যারা দিছে তাদের কাজটা হয়ে গেছে, এখন ওই কাজটা কাগজপত্রগুলো জমা দিতে 8-10 হাজার টাকা লাগতেছে। তো এখন আপনি যদি এটা করতে চান তাহলে 2,000 টাকা আপনি দিতে হবে। সবাই জমা দিচ্ছে, সবারটা চলতেছে। দিলাম 2,000 টাকা, কষ্ট মষ্ট করে 2,000 দিলাম। পরে আরো 2 দিন চলে গেল, কোনো খবর নাই। পরে এভাবে বললো, তখন আবার কথা বললাম, মানে কল দিলে ধরে না, SMS আর কি, যাই হোক। তখন সে আবার বলতেছে যে আমরা তো ভাবছিলাম 7-8 হাজারের ভিতরে হয়ে যাবে, কিন্তু এখন টাকা লাগতেছে 12-13 হাজার। তো অ্যাডমিন বলছে যে আরো কিছু টাকা আপনাকে পাঠাতে, কত এরকম 1500, আরো 1500 টাকা পাঠাইতে হবে। একবার ভাবতেছি পাঠাবো কি পাঠাবো না, এরকম চিন্তা করতে করতে যাক পরে পাঠাই দিলাম। যে মানে কোন বিশ্বাসের উপরে দিলাম, মানে ভিডিও ছাড়লো, বিভিন্ন ক্লেম কি আসলো, ওগুলো আবার চলেও গেল। তার মানে তারা কাজ করে, তারা ক্রেডিট, তারা হয়তো বা সাবমিট করলে হয়তো বা স্ট্রাইক করে নিতে পারে, এরকম হয় আর কি। ওই বিশ্বাসের উপরেই আর কি কাজটা করা হয়েছে। তো তাদেরকে দিলাম, তারপরে আর কোনো রেসপন্স নাই, তাদের সাথে আর যোগাযোগ হয় নাই। তখন বুঝতে পারলাম যে তারা স্ক্যামার। তখন আমি আর কি করবো, কিছু করার নাই। পরে যে কপিরাইট স্কুলটা কমপ্লিট করে রেখে দিছি, 90 দিন পরে হয়তো বা স্ট্রাইকটা চলে যাবে। তো এটা আপনাদের মাঝে শেয়ার করলাম, সবাই এসব বিষয় থেকে সতর্ক থাকবেন। তো সকালেও ভালো থাকবেন। কেমন লাগলো আজকের ভিডিওটি কমেন্ট বক্সে লিখে জানাতে ভুলবেন না, লাইক শেয়ার অ্যান্ড ফলো করতে ভুলবেন না, আমাদের ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করে রাখবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে যে টপিকটি নিয়ে আলোচনা করব সেটি হলো ফেসবুক পেজ নিয়ে একটি কথা বলবো। এটা আমার
ফার্স্টে যে প্রথম পেজটা কেনা হয়েছিল সে বিষয় নিয়ে আলোচনা করব। একটা পেজ একজনের কাছ থেকে মানে ফেসবুকে দেখলাম যে সেল হবে, তো সেল হবে, সে দেখাইলো আমাকে এক পেজ। যে পেজটা সে দেখাইলো সেই পেজটা আমাকে দিল না। পরে সে আমাকে বলতেছে, ভাই ওই পেজটার থেকে এই পেজটা নিলে ভালো হবে। কেন ভালো হবে? কারণ এটাতে মিউজিক লাইসেন্স আছে, আপনি সব ধরনের মিউজিক ইউজ করতে পারবেন, আপনার কোনো ক্লেম বা স্ট্রাইক আসবে না, মানে মিউজিক লাইসেন্স নেওয়া সব। তো তার সাথে যা ডিল হইলো তার থেকে সে 1,000 টাকা অতিরিক্ত নিল। এখন যার কাছ থেকে সে পেজটা আমাকে দিবে তার সাথে তো আমার যোগাযোগ করায় না। সে যোগাযোগ আমার সাথে কথা হয়েছে তার। এখন সে আমার পেজের অ্যাক্সেস দিছে, টাকা দিছি, অ্যাক্সেস দিছে। এখন অ্যাক্সেস যে দিছে পেজের বিষয়টা, তখন আমি একদম ফার্স্ট তেমন কিছু বুঝিই না আসলে কোথায় কি। ইউটিউব তো কিছু বুঝতাম, কিন্তু ফেসবুকের বিষয়টা আমি একদম বুঝলামই না। তখন কি করব বুঝে না পায়া, যাই হোক দিচ্ছে আমাকে। এখন যার কাছ থেকে মানে যে পেজটার মালিক সে একজন মেয়ে, ফিমেল, তার নামে পোর্টফোলিও অ্যাকাউন্ট খোলা, বিজনেস। এখন আমি তাকে রিমুভ করতে পারতেছি না। আমি ওনার হয়েছি ঠিক আছে, কিন্তু রিমুভ করতে পারতেছি না। এখন যার কাছ থেকে কিনছি, যাকে টাকা দিছি, সে বলতেছে হ্যাঁ থাকলেও কোনো সমস্যা নাই, এরকম বলতেছে। সে আমাকে এসব কথা বলতেছে, কিন্তু বললে আমি বলতে বললো, আমি শুনলাম, সব কিছু করলাম, কিন্তু যাই হোক পরে ওই মেয়ে আর কি কেমনে কেমনে জানি আমার সাথে যোগাযোগ করছে, এসএমএস দিচ্ছে। তখন সে আমাকে বলতেছে যে ওই ছেলের নাম আবার আসলে রিয়াজ। তো সে বলতেছে সে তো আমার এরকম এরকম কয়েকবার বিভিন্ন কথা বললে এরা টাকা নিছে, আপনার কাছে এরকম নিবে। এখন আমার কাছ থেকে টাকা আমার কাছ থেকে পেজ দিছে, টাকা দিবে, কিন্তু টাকা দেয় না। আপনার নাকি মেডিকেলে, মানে আমারে ফাঁসাইছে আর কি, যে আমার আত্মীয় স্বজন মেডিকেলে ভর্তি, এর জন্য দিতে পারতেছে না, 2 দিন দেরি হবে, এমন আর কি কিছু একটা বুঝাইছে তাদের। তো বুঝানোর পরে এখন সে তো কোনোভাবেই, আমি বলছি, আমি স্ক্রিনশটও দেখাইলাম যে আমরা টাকা পাঠাইছি, এই যে দেখেন প্রুফ, সব কিছু আমি তাকে দেখাইছি। সে বিশ্বাস করছে, সব কিছু বিশ্বাস করছে। তো এখন আমি তাকে বললাম যে তাহলে আমাকে একটু অ্যাক্সেসটা দেন, পোর্টফোলিও অ্যাকাউন্ট খুলি, আমাকে অ্যাক্সেস দেন। আর আপনি ছাড়া, আপনি যদি ফুল অ্যাক্সেসটা আমার দেন তাহলে হয়তো আমি ইনস্টাগ্রামে অ্যাড করতে পারবো, বা আমার সব, মানে আমি ফুল অ্যাক্সেস পাবো। এখন আমি যাই করতে যাই, মেল যায় তার কাছে, কোড যায় তার কাছে। এখন কোড তার কাছে গেলে তাহলে আমি কিভাবে, আপনি কি করি? তখন আমি তাকে বললাম যে আমাকে অ্যাক্সেস দেওয়ার জন্য। তো মেয়েকে বললাম, ও মেয়ে দিবে না, আমাকে দিবে না। না ভাই, আমি আবার কোন বিপদে পড়ে দিব না। তো আমি বললাম যে আপনি এত দুঃখ প্রকাশ করলেন, আমার খারাপ লাগলো, আমার যদি সামর্থ্য থাকতো আমি দিয়ে দিতাম, আপনার ফ্রিতে দিয়ে দিতাম, কিন্তু আমি টাকাটা দিয়ে নিচ্ছি খুব কষ্টে, দাঁত দানা করে আমি নিচ্ছি। এখন যে আমি আপনাদের কিভাবে দিই? এখন আপনারা প্রুফ দেখাইছি আপনার। এখন আমার তো এখানে কোনো দোষ নেই, আপনি যা বলেন তার সাথে কথা বলেন। আপনি আমার তো আমার জিনিসটা দিল না, তো দিলই না। চেষ্টা এখনো ওইভাবেই রয়েছে। চেষ্টা কন্টেন্ট মনিটাইজেশন করা, কিন্তু আর্নিং হয় না। কেন হয় না, কি প্রবলেম বা কি জন্য দিচ্ছে না বুঝতেছি না। ইউটিউবের কোনো রুলস না কি, মানে ওইভাবেই রয়েছে। তো এটাই আপনাদের মাঝে শেয়ার করলাম। আপনারা এরকম প্রতারণার শিকার যাতে না হন তার জন্য শেয়ার করলাম। এটা একটা এডুকেশনাল পারপাসে বানানো ভিডিও।
সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম। হ্যালো বন্ধুরা, সকালে কেমন আছেন? আশা করি ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। সকলে আমার জন্য দোয়া করবেন। আমি শারীরিকভাবে কিছুটা অসুস্থ। আপনারা কেমন আছেন কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমাদের এখানে বিভিন্ন প্রতিষ্ঠান আছে। আমি থাকি হইলো মাওনা শ্রীপুর গাজীপুরে। সেখানে দোকানদারি করি। এটা আমার একটা মেডিকেল শপ, ছোট, কোনো মতো দিন যায় আর কি। বসে বসে যা মানে ইনকাম করি, মানে কোনো যা ইনকাম করতেছি, খাইতেছি, ঘুমাইতেছি, এই আর কি, কোনো মতো চলতেছে। বর্তমানে যে অবস্থায় চলতেছে দিনকাল, যে ব্যবসার যে হাল, ভবিষ্যতে যে কি হবে তা বলা অকল্পনীয়। আছে, নাই যে তেমন না। আপনার টাকা ইনভেস্ট করেন, আপনার ইনকাম আছে। যেমন এই যে আমার দোকানটা দেখতেছে, কত টাকার মালই বা আছে, কি বেশি, কি খাই, কি চলি, আপনারা চিন্তা করেন। যদি আমি এখানে একটা ভালো প্লেসে, বাজারের কাছাকাছি বা ফ্যাক্টরির কাছাকাছি, যেন জনবহুল এলাকা, এমন একটা জায়গায় যদি একটা দোকান নিতে চাই, আমার সর্বনিম্ন যদি 3 লাখ টাকা অ্যাডভান্স দিতে হবে। আর দোকানে ওষুধ তো 10, 15, 20 যাই যত লাখই তুলেন না কেন, যেমন তুলবেন তেমন আপনার ইনকাম হবে। তো আমাদের অবস্থা এমন হয়েছে যে আমরা যে ওইভাবে 4-5 লাখ টাকার মাল তুলবো বা বেশি টাকা অ্যাডভান্স দিয়ে দোকান নিব, বা এরকম কোনো পরিস্থিতি পাচ্ছে না। ব্যবসার হাল এমন। আর এই গাজীপুর ডিস্ট্রিক্টে তো গার্মেন্টস শ্রমিক বেশি। তারা মানে কি বলবো, মানে সব কিছুই বাকি। তারা যে নগদ দিয়ে খাবে এমন না। মানে বেতন পাইলো, বেতনটা তুললো, সবাই দিল টাকা, তারপর দিন থেকে আবার বাকি খাওয়া শুরু। এই হলো মাওনা শ্রীপুরের পরিস্থিতি। এখন এইখানে দোকানদারি করতেছি 3-4 বছর ধরে। 3-4 বছর ধরে খালি দোকানদারি করতেছি, খাইতেছি, চলতেছি, এই আর কি। যে এমন না যে 2 লাখ টাকা জমাইছি বা 50,000 টাকার মাল ফার্স্টে তুলছি, তারপরে আবার আরো বাড়াইতেছি, দিন দিন ব্যবসা বাড়তেছে, এমনটা করার কোনো পসিবল না। এর ভিতর তো আবার কিছু কাস্টমার আছে পেমেন্ট না দিয়েই বকেয়া ফেলে চলে যাচ্ছে। এখন একটা লোকে আসলে তার কাছে এই 1000-1200 টাকা ওষুধ বিক্রি করার জন্য তার এনআইডি বা তার আত্মীয় স্বজনের কাছে দৌড়াদৌড়ি করাটা তো আর ঠিক মনে হচ্ছে না। তাই এটা চাওয়াও যায় না। এখন সকালে দোয়া করবেন সামনের দিনগুলো যাতে ভালো কাটে সবার। আমিও দোয়া করি আপনারা সবাই ভালো থাকেন, পরিবার নিয়ে সুখে থাকেন, সুস্থ থাকেন। আমার জন্য সকলে দোয়া করবেন। সবাই আমাকে সাপোর্ট করবেন। পেজটিতে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক, শেয়ার অ্যান্ড কমেন্ট করতে ভুলবেন না। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।